আমরা শুরু করতে পারি আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকারের নাটক সরাসরি ক্লাস। আমরা বরাবরই বলি যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, ওই সাবজেক্টটাতে আসলে কি বোঝাতে চেয়েছে সেটা বুঝতে হবে। আপনি শুধু গদ্যটা মুখস্থ করবেন, মুখস্থ করে জিস্ট করে পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিয়ে পাস করে আসবেন, এরকম কিন্তু একেবারেই সহজ নয়। আপনি যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে আপনার মনে রাখার জন্য সবচেয়ে বেশি কথা হবে। বেসিকটা বুঝতে হবে আগে যে কি বলেছে আসলে এই সাবজেক্টটা কেন। আমরা একেবারে ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম আমাদের বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্টে মামলা মোকদ্দমা হয়। তার মধ্যে একটি হলো দণ্ডবিধি, আরেকটি হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, যদি কেউ কাউকে হত্যা করে, ধর্ষণ করে, খুন করে, তাহলে আপনার মামলা হবে দণ্ড। আর যদি ভূমি সংক্রান্ত কোনো অধিকার তৈরি হয়, ভূমি সংক্রান্ত আপনার কি হতে পারে, আপনি বেদখল হতে পারেন বা অন্য কোনো অধিকার তৈরি হতে পারে, সম্পত্তিতে স্বার্থের মালিক হতে পারেন। অধিকার সম্পর্কিত যদি কোনো হয়, যেমন ঘোষণার বিষয় আছে, সেক্ষেত্রে আপনি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তার মানে ক্রিমিনাল মামলা দায়ের হবে দণ্ডবিধিতে, আর দেওয়ানি মামলা হবে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তাছাড়াও আরো অনেক আইন আছে দেওয়ানি মামলা দায়ের করার, এবং আপনার ফৌজদারি মামলা দায়ের করার কিন্তু আরো অনেক আইন আছে। তাহলে মামলা যদি দণ্ডবিধিতে হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে আপনার সাক্ষ্য আইনে। আবার মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে দেওয়ানি কার্যবিধি। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে সাক্ষ্য আইনে। তার মানে আমরা বলতে পারি বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে দণ্ডবিধি এবং হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি হয়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা মোকদ্দমা দায়ের হয়। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন অন্য যে আইনগুলো আছে তার মধ্যে এমন কি কোনো সেকশন আছে যে সেকশনে মামলা হয়? এই 2টা সাবজেক্ট ব্যতীত। স্যার, নারী সিআরপিসির শিশু 100 নির্যাতন ধারা, দমন। 107 ধারা। কোন আইনের 107 ধারা? স্যার, ফৌজদারি ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধির 107 ধারা। তারপরে 144, 145। 145 ধারা। তারপরে 93 ধারা, 98 ধারা, এগুলো কি হয়? ফৌজদারি কার্যবিধির কিছু সেকশনে মামলা হয়। ওভারঅল আমরা যদি বলি বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই 2টা আইন হলো কি ধরনের আইন? এই 2টা আইন হলো তত্ত্বগত আইন। আর বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো হলো আপনার পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। তত্ত্বগত মানে হলো এই সেকশনে মামলা মোকদ্দমা দায়ের, আর প্রসিড হবে অন্য আইনগুলো। সুনির্দিষ্ট প্রতিকার আইন কি আসলে? এর প্রথমেই বললাম, ধরেন আপনি একটা স্থাবর সম্পত্তি থেকে আজকে বেদখল হয়েছে, আপনাকে কি করতে হবে? দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। বা আপনি কোন একটা অধিকার আপনার তৈরি হয়েছে, সেটা লিগাল রাইট বা লিগাল স্ট্যাটাসের অধিকারও হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোকদ্দমা দায়ের করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদেরকে এনশিওর করতেছে যে আপনি স্থাবর সম্পত্তির মালিক, আপনি স্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে ফেরত পাবেন। আপনি একটা চুক্তি করেছেন, হ্যাঁ, সেই চুক্তি অনুযায়ী আপনি কি পাবেন? চুক্তির সুনির্দিষ্ট কাঠামো ধরে আপনি যা চাচ্ছেন তাই পাবেন। অধিকার রিলেটেড বিষয়। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কাকে বোঝানো হয়েছে? যেখানে সম্পত্তি কিংবা কি হয়, যেখানে সম্পত্তি কিংবা পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়। কোথায় বলা আছে বলতে পারবেন কেউ? 42 ধারা। না, এটা বলা আছে হচ্ছে আপনাদের দেওয়ানি কার্যবিধির 9 ধারা। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কাকে বোঝায়? যেখানে সম্পত্তি কিংবা পদের অধিকার নিয়ে কি হয়? প্রতিদ্বন্দ্বিতা হয়। ওকে, আমরা শুরু করতে পারি।
সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা অতি সন্নিকটে 29 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, আগামীকালকে সার্কুলার আসবে, আশা রাখি যে 19 তারিখে পরীক্ষা হয়ে যাবে আপনার ডিসেম্বরের 19 তারিখে ইনশাল্লাহ। আগামীকালকে হয়তোবা রাতে সার্কুলার পেয়ে যাবেন। রিঅ্যাপেডদের ফর্ম ফিল আপ আগামীকালকে থেকে, দুঃখিত, আগামীকাল তো শনিবার, রবিবার থেকে ইনশাল্লাহ শুরু হবে। জি, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের কত নং আইন? 1877 সালের 1 নং আইন। তো প্রথম এমসিকিউ আসলে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে। যেহেতু পরীক্ষা সন্নিকটে, আমরা বেসিক বিষয়গুলো পড়বো, পাশাপাশি যেখান থেকে পড়লে আমাদের এমসিকিউ পরীক্ষায় কেমন করবে। আমাদের এখন মূলত টার্গেট হলো এমসিকিউ পরীক্ষায় পাস করা। কিছু বেসিক বিষয় আছে যে 1877 সালের কত তারিখে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণয়ন হয়? 1877 সালের 7ই ফেব্রুয়ারি তারিখ থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণয়ন হয়। কার্যকর হয় কবে থেকে? 1877 সালের 1 মে থেকে কি হয়? 1 মে থেকে কার্যকর হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন কি আইন? তথ্যগত আইন, এটা আমরা একটু আগেই বলেছি। ছোট্ট একটা আইন। আজকে থেকে আমাদের মাথায় এই জিনিসটা, যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, পরবর্তীতে রেকর্ডিং দেখবেন, অনেকেই হয়তোবা যুক্ত হতে পারেননি। শুক্রবার বাসায় কাজ ছিল হয়তোবা। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আজকে থেকে টার্গেট থাকবে যে যেকোনো মূল্যে এনিহাও আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে এমসিকিউ পরীক্ষায় 10 নম্বর, আমাদের 10-এ 10ই লাগবে। এখান থেকে আমাদের যাতে কোনো মার্ক ছুটে না যায়, এমন ভাবে আমরা হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ইনশাল্লাহ করব। মোট ধারা কয়টি আছে? মোট ধারা আছে 57টি। মোট অধ্যায় কয়টি আছে? মোট অধ্যায় আছে হচ্ছে 10টি। সর্বশেষ সংশোধন হয় কত সালে? সুনির্দিষ্ট সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। এক ধারা থেকে আপনারা যে এমসিকিউর জন্য যে বিষয়টা পড়বেন, একটু আগে আমরা বলেছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কবে থেকে কার্যকর হয়। একটু লাল কালি দিয়ে দাগাবেন, হ্যাঁ? ওই পয়েন্ট থেকেই কোশ্চেন আসবে যে 1877 সালের 1 মে তারিখ থেকে কি হয়? 1877 সালের 1 মে তারিখ থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি হয়? সুনির্দিষ্ট প্রতিকার বলবৎ বা কার্যকর। 3 ধারায় ডেফিনেশন আছে। ডেফিনেশন, সংজ্ঞা, এগুলো আপনাদের পরীক্ষায় আসবে। কিন্তু ডেফিনেশন বা সংজ্ঞা বা ব্যাখ্যানুচ্ছেদ করতে হয় কেন? ব্যাখ্যানুচ্ছেদ করতে হয় এই কারণে, যাতে আপনার ভিতরে আরো অনেক কথা থাকে। সেই কথাগুলো যাতে আমরা কি করতে পারি? আমরা ভালো করে বুঝতে পারি। একটা সেকশনের ভিতরে অনেক কথা থাকে, অনেক বিষয় থাকে। সেই শব্দগুলোর ডেফিনেশন বা সেই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা পারবো না। 3 ধারায় কি আছে? 3 ধারায় আছে ইন্টারপ্রিটেশন ক্লজ, ব্যাখ্যা আছে। প্রথমেই ডেফিনেশন দেয়া আছে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা মানে কি? আইন দ্বারা যা কার্যকরীকরণযোগ্য এমন প্রতিটি কর্তব্য। আচ্ছা, আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য এমন প্রতিটি কর্তব্যকে বাধ্যবাধকতা বলা হয়। যেমন আপনি যেখানে বসা আছেন, ধরেন আপনার সামনে একটা পানির বোতল আছে, সেই পানির বোতলের নাম হলো ধরেন হচ্ছে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার। আবার কর্নারে দেখেন ছোট করে লেখা আছে পিএম। তাহলে ওই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার বাজারে খুব ভালো চলে, তখন আমরা কতিপয় লোক বেকার আছি, আমরা কি করি? আমরা ওই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার কপি করলাম, সেম বোতল করলাম, সেম পানি বাজারে বাজারজাত করা শুরু করলাম। তাহলে এই ক্ষেত্রে ওই ফ্রেশ কোম্পানির পানি আমরা যে বাজারজাত করতে পারবো না, এরকম তো তাদের সাথে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাই। এরকম চুক্তি তো করা নাই। তাহলে চুক্তি করা নাই, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাই, তাহলে কেন সেটা আমরা কপি করলে সমস্যাটা কোথায়? এখন ধরেন আমরা কপি করি, সেই একই মুখ বোতল, একই লোগো, একই সবকিছু আমরা বাজারে বিক্রি করা শুরু করি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তারা আমাদের বিরুদ্ধে কিসের মামলা করতে পারবে? তারা আমাদের বিরুদ্ধে কপিরাইটের মামলা যেমন দণ্ডবিধিতে করতে পারবে, পাশাপাশি হলো ওনারা আমাদের বিরুদ্ধে কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞাও চাইতে পারবে। নিষেধাজ্ঞাও চাইতে পারবে। কেন চাইতে পারবে? কারণ তাদের টিএম মানে হলো ট্রেডমার্ক করা। যে ট্রেডমার্ক এবং পেটেন্ট আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের এটা কি করা? রেজিস্ট্রেশন করা। যেহেতু তাদের এটা রেজিস্ট্রেশন করা, অর্থাৎ আইন দ্বারা কার্যকরী করা, এই ক্ষেত্রে আমি সেটা কি করতে পারবো? কপি করতে পারবো না। আমরা না, শুধু কেউ কপি করতে পারবে। এটাই হলো অব্লিগেশন বা বাধ্যবাধকতা। ট্রাস্ট এবং ট্রাস্টি কি? এখন আপনি ইউরোপে যাবেন। ইউরোপে যাওয়ার সময় আপনার আসবাবপত্র আমাকে দেখাশোনার দায়িত্ব দিলেন। আমি দেখাশোনার দায়িত্ব, এখন আমি কি হব? আমি আপনার এই আসবাবপত্র দেখাশোনা করে রাখবো। আমি বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী হইলাম। তাহলে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী ব্যক্তিকে বলা হয় কি? ন্যস্ত মালিকানার অধিকারী ব্যক্তিকে বলা হয় ট্রাস্টি।
আর ট্রাস্ট কি? বিশ্বাসপূর্বক ন্যস্ত যে মালিকানাটা আছে, সেই মালিকানাটাকে বলা হয় কি? মালিকানাটাকে বলা হয় ট্রাস্ট। তাহলে ট্রাস্টই হলো বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। আপনি ইউরোপে যাবেন, আপনি ইউরোপে যাওয়ার সময় আপনার আসবাবপত্র আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। তাহলে আমি বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী ব্যক্তি হলাম, আমি হলাম ট্রাস্টি। আর এই যে বিশ্বাসপূর্বক ন্যস্ত যে মালিকানাটা আছে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ট্রাস্ট। এখানে আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো পত্তনি বা সেটেলমেন্ট। সেটা হলো এমসিকিউ পরীক্ষা আসলে। পত্তনি কি? পত্তনি হলো একটি লিখিত দলিল। এখানে দুইটা উদাহরণ আছে। দুইটা উদাহরণের প্রথম উদাহরণে বলা আছে চিকিৎসার কথা। ধরেন রহিম সাহেব দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন রহিম সাহেব স্থানীয়ভাবে অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছে, কিন্তু তার কোনো রোগ ধরা পড়তেছে না। অবশেষে সে বাধ্য হয়ে ঢাকার একটা বড় হসপিটালে সে ডক্টর দেখাতে আসলো। ডক্টর তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিল। পরীক্ষা করা অবস্থায় রহিম সাহেবের ধারণা ছিল গোপন রোগ ধরা পড়েছে। এখন ডক্টর রহিম সাহেবকে বললেন যে আপনার যে কঠিন রোগ হয়েছে এটাকে পরে ফেসবুক ভাইরাল না হলে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। তাহলে ডক্টরকে নিশ্চয়ই রহিম সাহেব কি করে গেছিলেন? নিশ্চয়ই বিশ্বাস করে গিয়েছিলেন। আর ডক্টর সেই বিশ্বাসের কি করতেছে? অমর্যাদা করতেছে। তাহলে ডক্টরের কাছে যে ডকুমেন্ট গুলো আছে রহিম সাহেবের, এগুলো ডক্টর ক্যারেক্টার এখানে কি হবে? ডক্টরের ক্যারেক্টার হবে, ডক্টর এখানে হবেন কি? ডক্টর হবেন এখানে একজন জিম্মাদার। এখন ডক্টর যাতে সেগুলো প্রকাশ করতে না পারে সেজন্য আপনি ডক্টরের বিরুদ্ধে কি করতে পারবেন? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে, যেটা আমরা 54 ধারায় পরবর্তীতে পড়ব। দ্বিতীয় উদাহরণে দেখেন বলা আছে নীল কারখানার ম্যানেজার। এই 1877 সালে আমাদের ভারতীয় উপমহাদেশ কে শাসন করতো? ইংরেজরা, ব্রিটিশ। ইংরেজরা। ব্রিটিশরা আমাদেরকে দিয়ে কি চাষ করাতো? নীল চাষ করাতো। নীল সার। নীল হ্যাঁ, চাষ করা। এই নীল বীজ বিক্রেতার উদাহরণ ধরেন একটা ফার্নিচার কোম্পানি, নীল কারখানা বাদ দিলাম। এখন একটা ফার্নিচার কোম্পানিতে আপনি চাকরি পেয়েছেন, আপনি ধরেন হচ্ছে ঢাকার মালিবাগ শাখার আপনি ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে। কোম্পানি থেকে আপনাকে ক্ষমতা দেওয়া হলো যে আপনি প্রোডাক্ট বিক্রি করার সময় কি করতে পারবেন? 15% পর্যন্ত ডিসকাউন্ট গায়ের রেটের উপর ক্ষমতা দেয়া থাকে ব্রাঞ্চ ম্যানেজারদেরকে। এখন আপনি ঢাকার মালিবাগ শাখার একটা ফার্নিচার কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, আপনাকে ক্ষমতা দেওয়া আছে যে আপনি প্রোডাক্টের 15% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন। এখন আপনি একটা কোম্পানির কাছে প্রোডাক্ট সেল করলেন, সেখানে আপনি কি করলেন? সেখানে আপনি 10% ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করলেন, কিন্তু আপনি মূল যে কোম্পানি সেখানে যে অর্ডার নিলেন সেখানে আপনি দেখাইলেন যে তাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন? তাকে দিয়েছেন 15% ডিসকাউন্ট। তাহলে এই যে 5% যে টাকাটা, সেই টাকাটা কোথায় চলে গেল? 5% টাকাটা চলে গেল ব্রাঞ্চ ম্যানেজারের পকেটে। তাহলে এই ব্রাঞ্চ ম্যানেজারের ক্যারেক্টার এখানে কি হবে বলেন তো? কোম্পানি তো অবশ্যই বিশ্বাস করে কি করেছে? আপনাকে ব্রাঞ্চ ম্যানেজার বানিয়েছে। তাহলে আপনার ক্যারেক্টার হবে এখানে আপনি একজন কি হবেন? আপনি হবেন একজন জিম্মাদার। তাহলে কোম্পানির পক্ষ হয়ে আপনি যদি কোনো কমিশন গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি হবেন? আপনি একজন জিম্মাদার। 4 ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসতে পারে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন কয়টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন 3টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রথমেই বলা আছে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার বিষয়ে প্রতিকারের কোনো অধিকার প্রদান করতে। আপনার বাড়ি আমার কাছে বিক্রি করবেন, দাম হলো 20 লক্ষ টাকা। এখন আমি বললাম বাড়ি বিক্রি করব আপনার সাথে 20 লক্ষ টাকার বিনিময়ে, এই মর্মে আমরা কি করলাম? আমরা হচ্ছে একটা অঙ্গীকারনামা করি। কিন্তু আমরা কি করিনি? আমরা কোনো চুক্তি করিনি। জাস্ট শুধু কি করেছি? অঙ্গীকার করেছি। তাহলে সেই ক্ষেত্রে সেই অঙ্গীকারের বিষয়ে এই সুনির্দিষ্ট প্রতিকার হবে না। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত বলা আছে কেবলমাত্র নির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত কোনো ব্যক্তিকে প্রতিকারের অধিকার হতে বঞ্চিত, যা সে চুক্তির অধীনে পেতে পারত। অর্থাৎ যেখানে কি করা যায়? যেখানে অন্যভাবে প্রতিকার দেয়া যায় সেখানে কি হবে না? সেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। তারপরে বলা আছে দলিল বিষয় নিবন্ধন আইন 1908 এর প্রয়োগের উপর। তাহলে একটা দলিল যদি হয়, সেই দলিলটা কি হতে হবে? 1908 সালের যে রেজিস্ট্রেশন আইন আছে সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হতে হবে? সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে। এখন দলিল হয়েছে, দলিল কি হয়নি? দলিল রেজিস্ট্রিকৃত হয়নি। তাহলে সেই ক্ষেত্রে ওই অরেজিস্ট্রিকৃত দলিলের উপর কি হবে না? এই সুনির্দিষ্ট কাজ। 4 ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষার কোশ্চেন যে কয়টি ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কি নয়?
সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। উত্তর কি হবে? উত্তর হবে 3টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি হবে না? 3টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। 5 ধারায় কি আছে? স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি। এমসিকিউ পরীক্ষায় ডজন খানেক বার আছে। আচ্ছা, আপনাদের 2 মিনিটের একটা বিরতি, আমি আসতেছি। আপনারা সবাই যুক্ত থাকবেন। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শোনা যায়। স্যার শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে স্যার। 5 ধারা থেকে অসংখ্যবার কোশ্চেন আসছে। কিভাবে আসছে? প্রথমেই প্রশ্ন হলো, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি কয়টি? প্রথম প্রশ্ন। উত্তর কি হবে? সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি হলো 5টি। দ্বিতীয় প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি 5টি কত ধারায় বলা আছে? 5 ধারায় বলা আছে। তাহলে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়? কোন সম্পত্তির দখল গ্রহণ করে তা দাবিদারকে অর্পণের মাধ্যমে, তারপরে হচ্ছে কোনো কাজের আদেশ প্রদানের মাধ্যমে, তৃতীয়ত হলো কোনো কাজের নিষেধ বা বিরোধের মাধ্যমে, চতুর্থত হলো ঘোষণার দ্বারা, আর পঞ্চম হলো রিসিভার নিয়োগের দ্বারা। অনেক কথা বলা আছে, একই কথা বলা আছে বারবারে। তো এটা হচ্ছে আপনাদের মনে রাখার জন্য এই 5টা পদ্ধতি। 1 নম্বরে হলো দখল গ্রহণ করে অর্পণ, দ্বিতীয়ত হলো আদেশ প্রদান, তৃতীয়ত হলো বিরত থেকে, চতুর্থত হলো ঘোষণার দ্বারা, আর পঞ্চম হলো রিসিভার নিয়োগের দ্বারা। তাহলে এই যে 5টা পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, তার মধ্যে আদেশাত্মক কয়টি? এমসিকিউ পরীক্ষায় আসবে। আদেশাত্মক হলো 6টি, ক, খ, গ, ঘ এবং ঙ। আর নিষেধাত্মক কয়টি? নিষেধাত্মক বা নিরোধমূলক হলো 1টি। তাহলে নিরোধমূলক কোথায় আছে? সের গ, অর্থাৎ যা না করবার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটি পক্ষকে তেমন কাজের বিরোধের দ্বারা যেই প্রতিকার প্রদান করা হয় তাকে বলা হয় কি? নিরোধমূলক বা নিষেধাজ্ঞামূলক প্রতিকার। 6 ধারায় আছে নিরোধমূলক প্রতিকার এর ডেফিনেশন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে নিরোধক প্রতিকার কোথায় আছে? এর গতে আছে। আর নিরোধক প্রতিকারের সংজ্ঞা কোথায় আছে? সংজ্ঞা আছে 6 ধারায়। তার মানে ডেফিনেশন আছে 6 ধারায়, আর বিধান আছে কোথায়? বিধান আছে 5-এর গতে।
তাহলে প্রিভেন্টিভ রিলিফ ইংরেজিতেও আসতে পারে, যে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা কত ধারায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে 6 ধারায় আছে। 5 গ মতে যে প্রতিকার প্রদান করা হয় তাকেই বলা হয় কি? তাকেই বলা হয় নিরোধক প্রতিকার, অর্থাৎ যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটি পক্ষকে তেমন কাজের বিরতির দ্বারা যে প্রতিকার প্রদান করা হয় তাকে বলা হয় কি? নিরোধক প্রতিকার। সেকশন 7 এ বলা আছে রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে হুবহু তুলে দিয়েছে, এই যে ইংরেজি যে সেন্টেন্স আছে এটা তুলে দেবে। রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। কোথায় বলা আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 ধারায় বলা আছে। শুধু দণ্ডমূলক আইন কার্যকর রোধে সুনির্দিষ্ট প্রতিকার কি করা যায় না? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না। কোথায় বলা আছে? 7 ধারায় বলা আছে। 8 ধারায় হলো রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি সুনির্দিষ্ট সাব্যস্ততের পর। 8 ধারার যে মামলা, এখানে অনেক কথা আছে, আমরা লিখিত পরীক্ষায় পড়বো। লিখিত পরীক্ষার জন্য 8 ধারা খুবই ইম্পর্টেন্ট, 9 ধারাও খুবই ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষার জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা করবো। 8 ধারায় কি বলা আছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তির দেওয়ানি কার্যবিধি 1908 মোতাবেক কি করবে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করবে। A person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the code of civil procedure. এমসিকিউ পরীক্ষায় গিয়ে দেখবেন যে হুবহু তুলে দিয়েছে এই যে ইংরেজি যে সেন্টেন্সটা আছে, a person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by code of civil procedure. অথবা এটা পুরোটা দিয়ে তুলে দিয়ে বলতে পারে কত ধারায় বলা আছে? কোন ধারায় বলা আছে? ইতিপূর্বে ধারা আসছে এমসিকিউতে, a person entitled to the possession of specific movable property may recover it in the manner prescribed by the দেশ। তাহলে দেশের জায়গায় কি হবে? দেশের জায়গায় হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। আসছে কিন্তু পরীক্ষায়। এই 8 ধারার মামলায় আপনার হচ্ছে কিসের মামলা করবেন? সত্যসহ স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের মামলা। এই 8 ধারার মামলা করার তামাদির মেয়াদ কত বছর? কে বলতে পারবে? স্যার 8 ধারা 12 বছর স্যার। 12 বছর। 142 142 অনুচ্ছেদ। 142 144। ভেরি গুড। আচ্ছা, কখন 142 হবে, কখন 144? স্যার 144 হবে যখন ওই যে বাধা দিয়া বা প্রতারণা করে যখন ওই তাকে মানে মামলা থেকে বিরত রাখবে তখন 144 হবে স্যার, এবং 12 বছর বেশি হবে মেয়াদ। আচ্ছা, 144 এবং 142 এর একটা বেসিক। ধরেন আপনি আজকে হলো কত তারিখ? 11/11/2025। এখন বাজে 3:38। আপনি একটা স্থাবর সম্পত্তিতে দখলে আছেন, কিন্তু আজকে ওই স্থাবর সম্পত্তি থেকে আপনি অন্যায়ভাবে বেদখল হয়েছে। তাহলে অন্যায়ভাবে যদি আপনি বেদখল হন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করবেন, এবং 8 ধারায় কি করতে পারবেন? সত্ত্বসহ দখল পুনরুদ্ধারে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে আপনি যদি স্থাবর সম্পত্তিতে দখলে থাকা অবস্থায় সেই সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হন, বেদখল হলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই 8 ধারায় মামলা করে আপনার দখল আপনি কি করতে পারবেন? আপনার দখল আপনি পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে সেই দখল আপনি কত বছরের মধ্যে পুনরুদ্ধার করবেন? 142 অনুচ্ছেদ মতে 12 বছর। তার মানে একেবারেই ট্রু সেন্সে আমরা যদি বলি যে 142 অনুচ্ছেদ তখনই হবে, হুম 142 অনুচ্ছেদ তখনই হবে যখন আপনি স্থাবর সম্পত্তিতে দখলে ছিলেন, কিন্তু অন্যায়ভাবে কি হয়েছেন? অন্যায়ভাবে আপনি স্থাবর সম্পত্তি থেকে বেদখল হয়েছে। আর 144 অনুচ্ছেদ তখনই হবে, ঢাকায় কিছুদিন আগে এই ঘটনা নিয়ে একটা মার্ডারও হয়েছে। 144 অনুচ্ছেদ হবে তখন যখন আপনি কোনোভাবে সত্ত্বের মালিক হয়েছেন। ধরেন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, এখন ফ্ল্যাট কেনার পর সেখানে আপনার অন্য কেউ বসবাস করতেছে, তারা আপনাকে দখলটা বুঝাই দিচ্ছে, বুঝতে হয়। বা আপনি একটা অন্য কোনো ভাবে একটা সম্পত্তির সত্ত্বের মালিক হয়েছেন, আপনি ওই সম্পত্তি থেকে বেদখল হন, কিন্তু দখল আছে কার? দখল আছে অন্য কারো। দলিল আপনার বাবার নামে ছিল, আপনার বাবার নামে, কিন্তু দখল করে খাচ্ছে অন্য আরেকজন, আপনি বেদখল হন। তাহলে সেই ক্ষেত্রে কত অনুচ্ছেদ হবে? সেই ক্ষেত্রে হবে 144 অনুচ্ছেদ। তাহলে 142 অনুচ্ছেদ তখন হবে যখন আপনি সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হবেন,
আর 144 অনুচ্ছেদ হবে যেখানে আপনি অন্য কোনোভাবে সত্যের মালিক হবেন। তাহলে 8 ধারা মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 12 বছর। 142 অনুচ্ছেদ অনুযায়ী বেদখল হলে আর 144 অনুচ্ছেদ অনুযায়ী অন্য কোনোভাবে সত্যের মালিক। এবং এই 8 ধারার মামলার করতে কিন্তু এই 8 ধারার মামলার করতে হলো মূল্যায়ন বলে রাখবো। আমরা একটু পরে আবার আলোচনা করব সে বিষয়ে। 9 ধারায় বলা আছে দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে মামলা। এখন আপনি একটা স্থাবর সম্পত্তি দখলে আছেন, দখলে থাকা অবস্থায় ওই স্থাবর সম্পত্তি থেকে যদি আপনি অন্যায়ভাবে বেদখল হন, আপনার যদি সেই সম্পত্তিতে কোনো মালিকানা সত্ত্ব নাও থাকে, তারপরেও আপনি কি করতে পারবেন? আপনি মামলা দায়ের করতে পারবেন। যেমন সকিনা বিবি দীর্ঘদিন ধরে একটা স্থাবর সম্পত্তিতে বসবাস করে আসতেছে, কিন্তু ওইখানে সকিনা বিবির কি নাই? সকিনা বিবির কোনো সত্ত্ব বা মালিকানা নাই, কিছুই নেই, শুধু ওইখানে উনি দখল করে বসবাস করতেছে। তাহলে হঠাৎ করে কতিপয় লোক এসে তাকে অন্যায়ভাবে কি করলো? অন্যায়ভাবে বেদখল করলো। এখন সকিনা বিবি আপনার চেম্বারে আসা বলতেছে যে স্যার দেখুন, আমি এখানে দীর্ঘদিন ধরে বসবাস করতেছি বা থাকতেছি বা দোকান চালাচ্ছি, কিন্তু আমি এই সম্পত্তির মালিক না, আমি অন্যায়ভাবে বেদখল করেছি। তাহলে এই ক্ষেত্রে যদিও সকিনা বিবি সম্পত্তির সত্ত্বের মালিক না, তারপরেও কি করতে পারবে? এই 9 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবে। তাহলে যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত কোনো ব্যক্তি তার অনিচ্ছায় স্থাবর সম্পত্তি থেকে যদি দখলচ্যুত হয়, তাহলে দখলচ্যুত ব্যক্তি কি করতে পারবেন? এই 9 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই 9 ধারায় যদি মোকদ্দমা দায়ের করে, সেই মোকদ্দমায় আপনাকে কখনোই সত্য প্রমাণ করতে হবে না। 8 ধারায় আপনি কি করবেন? 8 ধারায় আপনি সত্য প্রমাণ করবেন যে আপনার মালিকানা আছে এই সম্পত্তির। কিন্তু 9 ধারার ক্ষেত্রে আপনাকে কিন্তু সত্য বা মালিকানা কিছুই প্রমাণ করা লাগবে না। আপনি জাস্ট এটা প্রমাণ করবেন যে দখল বেদখল। তাহলে 9 ধারার মামলার বিবেচ্য বিষয় হলো দখল এবং বেদখল। সেখানে মালিকানা কোনো বিবেচ্য বিষয় নয়। এমনকি আপনি 9 ধারার মামলা করে যদি হেরেও যান, পরবর্তীতে মামলা দায়ের, কিন্তু 8 ধারায় মামলা করে যদি আপনি হেরে যান, তাহলে আর 9 ধারায় মামলা দায়ের করতে পারবেন না। যাই হোক, এখানে কিছু বেসিক বিষয় আছে যে 8 ধারা এবং 9 ধারার পার্থক্য। এখান থেকে মোটামুটি 99% ধরে রাখতে পারেন এমসিকিউ পরীক্ষায় একটা প্রশ্ন হলেও আসবে এই পার্থক্য থেকে। তাহলে 8 ধারার যে মামলা, সেই মামলার নাম কি? 8 ধারার মামলার নাম হলো স্থাবর সম্পত্তির সত্ত্ব সহ মালিকানা সহ দখল পুনরুদ্ধার। 9 ধারার মামলার নাম 9 ধারার মামলার নাম হলো দখল বেদখল। না, দখল বেদখল না, মামলার নাম। মামলার নাম হলো দখল পুনরুদ্ধার। রিকভারি অফ পজেশন। অনলি কি? দখল পুনরুদ্ধার। আর ওইখানে 8 ধারায় কি থাকবে? টাইটেলও থাকবে। 8 ধারায় কোন আইন অনুসরণ করে চলবে? 8 ধারা হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুসরণ করবে। 9 ধারা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসরণ করবে। 8 ধারার সাথে কি লাগবে না? 8 ধারার সাথে 42 ধারা লাগবে। 9 ধারার সাথে কি লাগবে না? 9 ধারার সাথে 42 ধারা লাগবে না। তাহলে 8 ধারার সাথে 42 ধারা চাইতে হবে, 9 ধারার সাথে 42 ধারায় ঘোষণা চাইতে হবে না। 8 ধারার মামলা তামাদির মেয়াদ কত বছর? তামাদির 142 অনুচ্ছেদ মতে বছর, আর 144 অনুচ্ছেদ মতেও 12 বছর। আর সরকার যদি আমাদের বিরুদ্ধে মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে সরকারের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? সরকার যদি আমাদের বিরুদ্ধে মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে সরকারের মামলা করার তামাদির মেয়াদ হলো 159 অনুচ্ছেদ মতে 60 বছর। আর 9 ধারার মামলার তামাদির মেয়াদ কত দিন? আর্টিকেল 3 তামাদিনের অনুচ্ছেদ 3 অনুসারে 9 ধারার মামলার তামাদির মেয়াদ হলো কয় মাস? 6 মাস। 8 ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? 8 ধারার মামলায় আপনাকে হচ্ছে সত্য প্রমাণ করতে হবে। দখল প্রমাণের কি নাই? দখল প্রমাণের প্রয়োজন নাই। আর 9 ধারায় আপনাকে কি প্রমাণ করতে হবে? 9 ধারায় প্রমাণ করতে হবে শুধুমাত্র কি? দখল বেদখল, যে আপনি এই সম্পত্তিতে কি ছিলেন? দখলে ছিলেন। এটা প্রমাণ করতে পারলেই আপনাকে ছাড়বে। 8 ধারার মামলার কর্তৃকতা এখান থেকে কনফার্ম 100% বললে তো আমার খারাপ হয়ে যায়। 99% দিলাম। 8 ধারার মামলায় কর্তৃ কি? 8 ধারার মামলার হলো মূল্যানুপাতিক কর্তৃ বা এড ভ্যালোরাম কর্তৃ। আর 9 ধারার মামলার কর্তৃ কি? 9 ধারার মামলার কর্তৃ হলো এড ভ্যালোরাম কর্তৃর অর্ধেক। আচ্ছা, এড ভ্যালোরাম কর্তৃটা কিভাবে নির্ধারিত হয়? জমির যে মূল্যমান আছে, ধরেন জমির দাম 20 লক্ষ টাকা, তাহলে 20 লক্ষ টাকার 2% হারে কত টাকা হয়? 4000 স্যার। 20 লক্ষ টাকার কত টাকা হয়? 20 লক্ষ স্যার, তাহলে 40। হ্যাঁ, 2% হারে। 1 লক্ষ টাকার 2% কত? 2000 টাকা না? জি জি। আচ্ছা, তাহলে এটার যদি 20 দিয়ে গুণ দিই, 20 পূরণ 2000 কত হয়? 40,000। 40,000। 40 স্যার। তাহলে এটা কিভাবে রেশিওটা বুঝতে পেরেছেন?
তাহলে জমির দাম যদি ধরেন 40 লক্ষ টাকা হয়, যেটাকে আমরা মোকদ্দমার মূল্যবান দায়রা বলি, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট ফি তো 80,000 টাকা চলে আসবে, তাই না? এখন 80,000 টাকা কি জি। আপনাকে কোর্ট ফি দিতে হবে? দিতে হবে না। সর্বোচ্চ কত? সর্বোচ্চ হলো 40,000 টাকা কোর্ট ফি দিতে হবে। কিন্তু কিছু কিছু বারে, যেমন ঢাকা বারে 46,000 টাকা পর্যন্ত কিন্তু কোর্ট ফি নিয়ে থাকে। আপনারা হচ্ছে এখান থেকে এমসিকিউ পরীক্ষার জন্য মনে রাখবেন, যে বিষয়গুলো এক একটা ভারের সিস্টেম এক এক রকম, ওই রকম কোশ্চেন আপনার আসবে। আপনার কাছ থেকে জানতে চাবে যে ৮ ধারার মামলার কোর্ট ফি কত? উত্তর কি হবে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি 2% হারে। আর ৯ ধারার মামলার কোর্ট ফি কি হবে? মূল্যায়ন বাতিল বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির হারে। ৮ ধারায় কি করা যাবে? ব্যক্তি সরকার উভয়ের বিরুদ্ধে কি করা যাবে? ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা যাবে, সরকারের বিরুদ্ধেও কি করা যাবে? সরকারের বিরুদ্ধেও মামলা করা যাবে। আর ৯ ধারার ক্ষেত্রে কার বিরুদ্ধে মামলা করা যাবে? শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে ৯ ধারায় কি করা যাবে? শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে কি করা যাবে? মামলা করা ব্যক্তির যাবে। বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। তাহলে আপনি একেবারে সুস্বাস্থ্য বলে, যেমন আমার অফিসের সামনে অবস্থান, এখানে অনেকগুলো চায়ের দোকান, ছোট ছোট খুবই ভালো ছিল। কিছু আছে ফলের দোকান, ফলের দোকানও আছে, মানে আমাদের কোর্টের সামনে একদম উপজেলা মোড় বলে আর কি। এখানে ধরেন রাস্তার পাশে চায়ের দোকান, তারপর হচ্ছে টং দোকান, ফলের দোকান, খুবই ভালো ছিল, মানে ছোট ছোট দোকান। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে হঠাৎ করে তাদেরকে কি করলো? বেদখল করলো। দীর্ঘদিন ধরে তারা এখানে টং দোকান চালাচ্ছে। এই ক্ষেত্রে তারা কি কোর্টে গিয়ে আপনার ৯ ধারায় মামলা করতে পারবে সরকারের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে কিন্তু ৯ ধারায় মামলা করতে পারবে না। কিন্তু আপনি তো লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষায় কয়েকবার করে কোশ্চেন এসেছে, প্রবলেমেটিক কোশ্চেন আর কি। কিন্তু ধরেন সকিনা বিবি দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে, হ্যাঁ, রহিমের স্থাবর সম্পত্তিতে কি করে একটা টং দোকান ছিল বা চায়ের দোকান চালে, কিন্তু হঠাৎ করে অন্যায় ভাবে, হ্যাঁ, আপনার হচ্ছে করিম এসে তাকে কি করলো? করিম এসে তাকে বেদখল করলো। করিম এসে বললো যে রহিমের কাছ থেকে তারা জমিটা কিনে নিয়েছে। এখন সকিনা বিবি আপনার চেম্বারে আসলো, এসে বললো যে স্যার এই ঘটনা। তাহলে সেই ক্ষেত্রে সকিনা বিবির পক্ষে কি করতে পারবেন আপনি তখন? এই ৯ ধারায় কিন্তু মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ৯ ধারায় কি করা যায়? শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ৮ ধারায় সরকার ব্যক্তি উভয়ের বিরুদ্ধে মামলা করা যায়। এবং আরেকটা বিষয় হলো, ৯ ধারায় মামলা করে আপনি যদি হেরে যান, পরবর্তীতে আবার আপনি কি করতে পারবেন? ৮ ধারায় মামলা দায়ের করতে পারবেন। কিন্তু ৮ ধারায় মামলা হেরে গেলে ৯ ধারা করা যাবে। আচ্ছা, তারপরে হলো প্রতিকার। ৮ ধারার মামলায় আপনি হেরে গেলেন, আপনার পক্ষে রায় ডিগ্রি আসলো না, তাহলে সেক্ষেত্রে প্রতিকার কি? আপনি কি করতে পারবেন? আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন। কি হবে না? আপিল করা যাবে, রিভিউ করা যাবে, রিভিশন হবে না। তাহলে ৮ ধারার মামলার প্রতিকার কি? প্রতিকার হলো আপিলও করা যাবে, রিভিউ করা যাবে, কি হবে না? রিভিশন হবে না। আর ৯ ধারার রিভিশন মামলায় হবে কি না। হবে? আপিল, রিভিউ হবে না, শুধুমাত্র কি হবে? শুধুমাত্র রিভিশন রিভিশন। হবে। তাহলে রিভিশন কোথায় হবে? কোন কোর্টে হবে? দেখি এটাকে বলতে। ৯ ধারার মামলায় ডিক্রি দিল, সেই হ্যাঁ ডিক্রির স্যার, বিরুদ্ধে যে বলেন কোর্ট আছে আপনার রায় দিচ্ছে সেই কোর্টে হবে স্যার। যে কোর্টে রায় দিচ্ছে সেই কোর্টেই হবে স্যার। রিভিশন স্যার কোথায় হবে? জেলা আমি জজ সেটা বা হাইকোর্ট বলেছি। বিভাগে দায়ের করতে হবে। স্যার জেলা হাইকোর্ট জজ বিভাগ, বা হাইকোর্টে দায়ের করতে হবে। আচ্ছা, জেলা জজ হবে না, এটা হবে কি? হাইকোর্ট হবে। আচ্ছা, কেন হাইকোর্ট হবে? আমাদের হাইকোর্টে। অনেক, হ্যাঁ, ৯ ধারার মামলায় ডিক্রি দিয়েছে। ৯ ধারার মামলায় কি হয়েছে? ডিগ্রি দিলে ডিক্রি হয়েছে। হাইকোর্ট হবে স্যার। ডিগ্রি ভেরি দিলে গুড হাইকোর্ট ফয়সাল হবে। ভাই, যুবরাজ ফয়সাল ভাই, থ্যাংক ইউ। এটা কোথায় বলা আছে? রেফারেন্সটা বলতে পারবেন? যে 100 আমরা রিভিউ দেওয়ানি কার্যবিধি পড়ছি স্যার, আদেশে রিভিউ যেটা পড়লাম। না, আমি রিভিউ 115 দিছি। 115 ধারা, ভেরি গুড। 115 রিভিশন, ধারা, হ্যাঁ রিভিশন 115 ধারা 115 রিভিশন। 115 ধারার সাবসেকশন 115 কি? এক, হ্যাঁ, ভেরি গুড। 115 একে, 115 কত 115 পড়েছি? 4 এসে 115, হ্যাঁ, 115 সাবসেকশন একে পড়েছি। এক 115 স্যার সাবসেকশন কততে পড়েছি? একে পড়েছি, যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ, এই যে 5 প্রকারের সিভিল কোর্ট আছে, তারা যদি কোনো ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? সেই ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট। হাইকোর্ট। রিভিশন হবে হাইকোর্টে। তার মানে 9 ধারায় যদি ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? রিভিশন হবে হাইকোর্টে। সরাসরি হাইকোর্ট। হাইকোর্টে। স্যার আদেশের বিরুদ্ধে জেলা জজ বা হাইকোর্ট স্যার। আচ্ছা, আদেশের আদেশটা, বিরুদ্ধে 3টা হচ্ছে দিলে জেলা জজ হবে। আদেশের বিরুদ্ধে 3টা, নিচে 3টা দিলে হচ্ছে জেলা জজ, আর উপরে 2টা দিলে চলে যাবে হচ্ছে হাইকোর্টে। আচ্ছা, আমি একটু বলি, আপনারা শোনেন। আপিল এবং রিভিশন হবে উচ্চ আদালতে, আর রিভিউ হবে সেম আদালতে।
তাহলে আপনার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, ওনারা আপনার ডিগ্রি দেখ আর আদেশ দেখ, সেম আদালতে আর রিভিশন হবে না, রিভিশন যাইতে হবে কোথায়? উপরের আদালতে। তাহলে জেলা জজ, অতিরিক্ত জেলা জজের আদেশ দেখ, ডিগ্রি দেখ, সেক্ষেত্রে রিভিশন কোথায় হবে? রিভিশন হবে হাইকোর্টে। আর নিচের যে তিনটা আদালত আছে, সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম, তাদের আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? তাদের আদেশের বিরুদ্ধে রিভিশন হবে জেলা জজ। জেলা জজ। ঠিক আছে, আমরা ওইদিকে সিভিলে না যাই, 10 ধারায় চলে যাব। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। আমরা 8 ধারা এবং 9 ধারায় যে মামলা করলাম সেটা হলো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করলাম। আর এখন হচ্ছে কি আপনার কি সম্পত্তি পুনরুদ্ধার হবে? অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাহলে অস্থাবর সম্পত্তি কি? যেমন আপনি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন বা ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছেন, এটা এক স্থান থেকে তো অন্য স্থানে স্থানান্তর করা যায়, যায় কিনা? জয় স্যার। যেহেতু এটা এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায়, অন্য স্থানে স্থানান্তর করা যায়, স্থানান্তর তাহলে করা এটা কি যায়। সম্পত্তি? এটা হলো অস্থাবর অস্থাবর সম্পত্তি। সম্পত্তি। অস্থাবর, অস্থাবর। এটা কি সম্পত্তি? এটা হলো অস্থাবর সম্পত্তি। কেন অস্থাবর সম্পত্তি? কারণ এটা তো এক স্থান থেকে অন্য এটা স্থানে হলো কি করা অস্থাবর যায়, সম্পত্তি। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাচ্ছে। তাহলে 10 ধারায় কি বলা আছে? সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কি করবেন? দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তার অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করবেন। এবং আমরা একটা বিষয় জানি যে অস্থাবর সম্পত্তি যেখানে অর্থ দ্বারা পর্যাপ্ত ক্ষতিকার দেওয়া যায়, সেখানে কিন্তু আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। তাহলে যেখানে আপনার অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যাবে, সেখানে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন? আপনার মোবাইলের দাম কত? 20,000 বা 30,000 বা আপনার ল্যাপটপের দাম 50,000 বা 1 লাখ, যাই হোক, এটা অস্থাবর সম্পত্তি। এখানে কি করা যাচ্ছে? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। আপনাকে কি দিয়ে বিদায় করবেন অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে? আপনাকে ক্ষতিপূরণ দিয়ে বিদায় করবেন। কিন্তু এই এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা 11 ধারায় মামলা করে আপনি সেই অস্থাবর সম্পত্তিটাই কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তিটাই সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে। তাহলে অস্থাবর সম্পত্তি কিভাবে সুনির্দিষ্ট পুনরুদ্ধার করবেন সুনির্দিষ্টভাবে? ধরেন আপনার এলাকা হলো মুন্সিগঞ্জ। কেউ আছেন মুন্সিগঞ্জের? এখন মুন্সিগঞ্জে প্রচুর কি হয়? প্রচুর আলু হয়। এখন আহ আলুর কি হলো? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা আজানের জন্য 2 মিনিট একটা বিরতি রাখি, হ্যাঁ? আজানের জন্য 2 মিনিট বিরতি।
সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তাহলে মুন্সিগঞ্জে আলু হয়, ধরেন হচ্ছে আলামিনদের বাড়ি হলো মুন্সিগঞ্জ, প্রচুর আলুর বাম্পার ফলন হয়েছে। এখন তার মধ্যে থেকে আলামিন ভাই কিছু আলু হলো রহিম সাহেবের যে কোল্ড স্টোরেজ আছে, ধরেন ওইখানে 10 টন আলু রহিম সাহেবের কোল্ড স্টোরেজে আপনার হচ্ছে কি করবে, হিমায়িত করে রাখি। উদ্দেশ্য কি, এখন সিজনে অনেক আলু হয়েছে, এখন আলুর দাম খুব বেশি। তাহলে সেই ক্ষেত্রে যখন আলুর দাম বাড়বে তখন হচ্ছে কি করবেন আপনি, সেই আলু বাজারে বিক্রি করবেন। কিন্তু আনফরচুনেটলি আপনি যে রহিম সাহেবের কোল্ড স্টোরেজে যে আলামিন ভাই যে আলু দেখছিল, সেই আলুটা রহিম সাহেবের কাছ থেকে অন্য আরেকজন করিম সাহেব, করিম নিয়ে গেছে। ধরেন সেখানে 10 টন আলু থেকে 2 টন আলু নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে রহিমের ক্যারেক্টার কি, কে বলতে পারবেন? এখানে রহিম কিন্তু আলামিন ভাইয়ের আলু হিমায়িত করে রাখছে তার গুদাম ঘরে বা কোল্ড স্টোরেজে। রহিমের ক্যারেক্টার কি কেউ বলতে পারবেন? স্যার শুনতে পাচ্ছেন কি? প্রশ্নটা আরেকবার বলেন স্যার, প্রশ্নটা একটু বলেন স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, ধরেন আলামিন ভাইয়ের বাড়ি হলো মুন্সিগঞ্জ। আমরা সবাই জানি মুন্সিগঞ্জে প্রচুর আলু হয়, আমাদের নিত্য পণ্য বাজারে। এখন আলু কি সম্পত্তি সেটা বলেন তো? রহিম সাহেব জিম্মাদার ভেরি গুড, অস্থাবর সম্পত্তি। আলু অস্থাবর সম্পত্তি, কারণ আলু তো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। তাহলে এটা কি সম্পত্তি? এটা অস্থাবর সম্পত্তি না? আলুর জায়গা তো গম হইতে পারতো, তাই না? অন্য যে কোনো কিছু হইতে পারতো যেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। তাহলে আপনার কিছু নিয়ে যে তরমুজ আছে না, এখন তো শীত সিজনে অনেক যখন বাম্পার ফলন হয়ে যায় তখন অফ সিজনে বিক্রি করার জন্য তরমুজও কিন্তু হিমায়িত করে রাখে, আর বিভিন্ন আম ফল আর বিভিন্ন ফল ফল আছে, এগুলো কিন্তু হিমায়িত করে রাখে। তাহলে রহিমের বাড়ি হলো আলামিন ভাইয়ের বাড়ি হলো মুন্সিগঞ্জ, উনি আলু চাষ করেন, প্রচুর আলুর বাম্পার ফলন হয়েছে। সেখান থেকে উনি কি করলেন, 10 টন আলু রহিম সাহেবের যে হিমাগার আছে সেই হিমাগারে আপনার হচ্ছে হিমায়িত করে রাখলেন। উদ্দেশ্য কি, এখন আলুর দাম কম, যখন বাড়বে তখন তিনি সেগুলো বাজারে বিক্রি করবেন। আপনাদের কাছে কোশ্চেন ছিল এখানে রহিম সাহেবের ক্যারেক্টার কি? রহিম সাহেব হলো আলামিন ভাইয়ের আলু দেখাশোনা করেন ওনার কোল্ড স্টোরেজ। রহিম সাহেব কি হবেন এখানে? রহিম সাহেব হবেন একজন জি, জিম্মাদার। জিম্মাদার। তাহলে রহিম সাহেবের কাছ থেকে রহিম সাহেব কি করবেন, সেই 10 টন আলু আলামিন ভাইকে হস্তান্তর করবেন। কিন্তু রহিম সাহেবের কাছ থেকে সে ধরেন হচ্ছে 2 টন আলু করিম নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে মামলা কে করতে পারবেন? এই 10 ধারায় বলা আছে রহিম একজন জিম্মাদার। তো রহিম কি করতে পারবেন? রহিম মামলা করতে পারবেন। রহিম মামলা করে সে যে 2 টন আলু নিয়ে গেছে, সে 2 টন আলু সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবে। তাহলে কিভাবে পুনরুদ্ধার করবেন দেখেন, ব্যাখ্যা একে বলা আছে, 10 ধারায় বলা আছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি। ব্যাখ্যা একে বলা আছে অত্র ধারা অনুসারে একজন জিম্মাদার যার জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছেন। তাহলে অত্র ধারা অনুসারে রহিম সাহেব আলামিন ভাইয়ের জন্য জিম্মাদার নিযুক্ত হয়েছে, সেই ব্যক্তির হিতকর স্বার্থে, আলামিন ভাইয়ের হিতকর স্বার্থে নিয়োগের অধিকার আছে এমন অস্থাবর সম্পত্তির দখল লাভের জন্য কি করতে পারবেন? অস্থাবর সম্পত্তির দখল লাভের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে এখানে মামলা কে করবেন? এই 10 ধারায় রহিম সাহেব। কে মামলা করবেন? তুমি মিউট করে রাখেন প্লিজ। মামলা করবেন হচ্ছে রহিম সাহেব। আর ব্যাখ্যা 2 বলা আছে দেখেন, স্থাবর সম্পত্তির বর্তমান দখলের জন্য অস্থায়ী বা বিশেষ অধিকারী অত্র মোকদ্দমাকে সমর্থনের জন্য যথেষ্ট। তাহলে এখানে অস্থায়ী অধিকার বা বিশেষ অধিকার কার আছে? অস্থায়ী অধিকার বা বিশেষ অধিকার আছে হচ্ছে রহিম সাহেবের। তাহলে এখানে রহিম সাহেবের যে অস্থায়ী অধিকার আছে, বিশেষ অধিকার আছে, এই কারণে রহিম সাহেব করিম সাহেবের বিরুদ্ধে মামলা করে সেই অস্থাবর সম্পত্তি 2 টন আলু কি করতে পারবেন, সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। যদিও তিনি কি নন, যদিও তিনি স্থাবর সম্পত্তির মালিক নন, শুধুমাত্র স্থাবর সম্পত্তির জিম্মাদার। তাহলে আপনাদের বইয়ে সবার শেষের উদাহরণ আমাদের এখানে দেখেন, গ নম্বর ধরুন, কয়েকজন গুদাম রক্ষক গয়ের নিকট কিছু পণ্য সরবরাহ করিবার দায়িত্বপ্রাপ্ত, যা কয়ের দখল হতে ক্ষয় নিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে ক্ষয়ের বিরুদ্ধে মামলা করবে, অর্থাৎ জিম্মাদার মামলা করে সে অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। ক্লিয়ার হয়েছেন সবাই 10 ধারাটা? জি স্যার। 11 ধারায় বলা আছে অব্যবহিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে
মালিক নয়, এরকম দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। তাহলে যে ব্যক্তি অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক নয়, ধরেন আপনি আপনি বললে ভুল হবে, ধরেন হচ্ছে আহ গোস্বামী সাহেব একজন হিন্দু। হ্যাঁ, এখন আহ গোস্বামী সাহেব একজন হিন্দু। ওনার হচ্ছে কি, ওনার হচ্ছে একটা দেব মূর্তি আছে ওনার পরিবারে। ওনার পরিবারের একটা কি আছে, ওনার পরিবারের একটা দেব মূর্তি আছে। তাহলে এই গোস্বামী সাহেবের দেব মূর্তি সেটা আছে কার কাছে? সেটা দেব মূর্তি ওনাদেরই, গোস্বামী সাহেবের, কিন্তু সেটা আছে হলো অন্য আরেকজন ব্যক্তি, ধরেন হচ্ছে মিস্টার এক্স এর কাছে আছে। তাহলে এই দেব মূর্তি প্রকৃত মালিক হলো গোস্বামী সাহেব, কিন্তু আছে কার কাছে? একটু মিউট করে রাখি প্লিজ। আসে হচ্ছে মিস্টার এক্স এর কাছে। তাহলে এই ক্ষেত্রে গোস্বামী সাহেব এক্স এর বিরুদ্ধে মামলা করে এই 11 ধারায় সেই দেব মূর্তি কি করতে পারবেন? সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে আমাদের 11 ধারায় কি বলা আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। 11 ধারায় বলা আছে, অব্যবহিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এরূপ দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। তাহলে যে ব্যক্তির অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক নয়, তাহলে মিস্টার এক্স কিন্তু সেই দেব মূর্তির প্রকৃত মালিক না, কিন্তু মিস্টার এক্স কি করতেছে, সেই দেব মূর্তিটা দখল করতেছে। হ্যাঁ, সে প্রকৃত মালিক না। তাহলে এই 4টা গ্রাউন্ডে আপনি সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলা হয়নি, এই 10 ধারায় 11 ধারায় আপনি হলেন অস্থাবর সম্পত্তির প্রকৃত মালিক। এখানে কিন্তু কোনো চুক্তি টুক্তি কিছুই নাই, আপনি মালিক, আপনি সেটা পুনরুদ্ধার করবেন, বা আপনার দখলে দেয়া আছে আপনি সেটা পুনরুদ্ধার করবেন। এখানে আপনার হচ্ছে কি নাই, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো চুক্তি নাই যে চুক্তি অনুযায়ী আপনাকে হস্তান্তর করতে হবে। তাহলে দেখেন যে আহ কতে বলা আছে, যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদার বা প্রতিনিধি হিসাবে প্রতিবাদীর নিকট রয়েছে। ধরেন আপনি ইউরোপে যাবেন, এখন ইউরোপে যাওয়ার সময় আপনার ল্যাপটপ, আপনার মোবাইল, আপনার টাকা পয়সা, আসবাবপত্র, সোনার আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন, তাহলে আমি দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত হইলাম, বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী হইলাম। তার ল্যাপটপ, মোবাইল, আসবাবপত্র এগুলো কি সম্পত্তি? এগুলো হলো আপনার অস্থাবর সম্পত্তি। তাহলে আমি দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত হইলাম, যেহেতু আমি কি হইলাম, আমি হইলাম জিম্মাদার। এখন আমি জিম্মাদার হয়ে আমি কি করেছি, আমি সেগুলো আপনার আহ আমি জিম্মাদার। এখন আমি সেগুলো নিয়ে অন্য জায়গায় কি করে দিয়েছি, বিক্রি করে দিছি, বা হচ্ছে কি করছি, অন্য জায়গায় বন্ধক দিছি। তাহলে প্রথমত ধরেন হচ্ছে আমি কি করছি, আমাকে আপনি দায়িত্ব দিয়ে গেছেন আপনি ইউরোপে যাওয়ার সময় বা বিদেশ যাওয়ার সময়, যে আমি এগুলো দেখাশোনা করে রাখবো, আপনি যখন ইউরোপ থেকে আসবেন তখন আপনাকে আবার রিটার্ন দিব। কিন্তু আমি যেটা করেছি, আমি দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি সেগুলো আপনার বন্ধক দিছি, যদিও বন্ধক দেওয়ার ক্ষমতা আমার ছিল না, তারপরে হচ্ছে বিক্রির নিমিত্তে, বিক্রির নিমিত্তে আমি কি করেছি, বিক্রির নিমিত্তে আমি বিজ্ঞাপন দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলেন তো? এই ক্ষেত্রে আপনি ইউরোপ থেকে আইসা যার কাছে বন্ধক দিছেন তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। মানে আপনি যাকে জিম্মায় দিয়ে গেছিলেন তার বিরুদ্ধে, অথবা বর্তমানে যার কাছে ওই অস্থাবর সম্পত্তি আছে তার বিরুদ্ধে মামলা করে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। কারণ কি, কারণ হলো সেটা কি, সেটা হলো জিম্মার সম্পত্তি। তাহলে এক কথায় যদি আমরা মনে রাখি, অস্থাবর সম্পত্তিটা যদি জিম্মার সম্পত্তি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই অস্থাবর সম্পত্তিটা আপনি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। 10 ধারায় হলো জিম্মাদার মামলা করবে, আর এখানে 11 ধারায় হলো আপনি মামলা করবেন, কারণ এখানে জিম্মাদার কি করেছে, জিম্মাদার তো বিশ্বাস ভঙ্গ করে ফেলছে, সে অন্য জায়গায় বন্ধক দিতে বা বিক্রি করে ফেলছে। দেখেন আপনাদের উদাহরণে বলা আছে, উদাহরণটা কেউ একজন পড়েনি, রূপের উদাহরণটা। এখানে ইউরোপের একটা উদাহরণ আছে, শুনতে পাচ্ছেন কি? জি স্যার। ইউরোপে যাওয়ার সময় রিসার্চ শুনতে তার পাচ্ছি। সমস্ত আসবাবপত্র তার অনুপস্থিত সময়ের জন্য এজেন্ট হিসেবে বে বি এর জিম্মায় রেখে গেল। বি এ এর দেওয়া ক্ষমতা ছাড়াই আসবাবপত্রগুলি সি এর নিকট বন্ধক রাখলো, এবং সি বি এর আসবাবপত্রগুলি বন্ধক দেওয়ার ক্ষমতা নেই তা জেনেও সেগুলি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদান করলো। সি কে এর নিকট ওই আসবাবপত্র অর্পণ করতে বাধ্য করা যেতে পারে স্যার। এখানে কে মামলা করবে বলেন তো? মামলাটা কে করবে? প্রকৃতপক্ষে অস্থাবর সম্পত্তির মালিক যিনি তিনি স্যার করবেন। এখানে যিনি প্রকৃতপক্ষে অস্থাবর সম্পত্তির মালিক তিনি কি করবেন, তিনি মামলা করবেন। জিম্মাদার কিন্তু এখানে ঝামেলা বেড়াবে, কি করছে, এখন আসবাবপত্র অলরেডি সে বন্ধক দিচ্ছে, আবার সে কি করেছে, বিক্রয়ের নিমিত্তে বিজ্ঞাপন দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনি মামলা করে সে অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন,
সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে কি করতে পারবেন, পুনরুদ্ধার করতে পারবেন। দ্বিতীয়ত বলা আছে যখন দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা কি করা যায় না, অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না। মানে যে একটু আগে উদাহরণ বললাম, গোস্বামী সাহেবের একটা দেহ মূর্তি আছে ওনার পরিবারের, কিন্তু সেটা দখল আছে মিস্টার এক্স। তাহলে মিস্টার এক্স এর বিরুদ্ধে গোস্বামী সাহেব মামলা করে সেই অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন, অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার উদ্ধার করতে করতে পারবেন। পারবে। কেন? কারণ এখানে তো দাবিকৃত বস্তুর ক্ষতি হলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে না। কারণ দেহ মূর্তির দাম কত, এটাকে নির্ণয় করা সম্ভব? নির্ণয় করা সম্ভব না। যেহেতু সম্ভব না, এই ক্ষেত্রে আদালত কি বলবেন, আদালত বলবেন যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেয়া হোক, প্রকৃত মালিকের কাছে দেহ মূর্তি কি করা হোক, দেহ মূর্তি হস্তান্তর করা হোক। তারপরে বলা আছে যে যখন দাবিকৃত বস্তুর সাময়িক ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব। তাহলে আপনার ক্ষতি কি হয়েছে সেটা নির্ণয় করা অসম্ভব। কিভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা কিভাবে অসম্ভব? ধরেন জয়নাল আবেদীন একজন মৃত চিত্রকার, বাংলাদেশের নাম করা চিত্রকার। এখন জয়নাল আবেদীনের একটা চিত্রকর্ম আপনি কি করলেন, আপনি আহ আহ, ক্রয় করার, আপনি মালিক, এখানে কিন্তু চুক্তিবদ্ধ না, বারবার চুক্তি চলে আসে একেবারে ট্রু সেন্সে। 10 ধারায় 11 ধারায় কি নাই, 10 এবং 11-তে কোনো চুক্তি নাই। প্রকৃত পক্ষে আপনি হলেন মৃত চিত্রকর্মের মালিক, কিন্তু সেই চিত্রকর্ম রহিমের দেয়ালে ঝোলানো আছে। তাহলে আপনি রহিমের বিরুদ্ধে মামলা করে সেই চিত্রকর্ম কি করতে পারবেন, সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আপনি রাজাদের বাসন কোসন যে পুরাতন যে জিনিসগুলো আছে, হ্যাঁ সেগুলো আপনি হচ্ছে কি, সেগুলো আপনি প্রকৃত পক্ষে আপনি সেগুলোর মালিক। হ্যাঁ, দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্যিত পাত্রের আপনি অধিকারী, যেগুলো রাজারা ব্যবহার করতো, কিন্তু সেগুলো অন্য কারো দখলে আছে। তাহলে অন্য কারো কাছ থেকে আপনি মামলা করে সেই সম্পত্তি, অস্থাবর সম্পত্তি আপনি কি করতে পারবেন, সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনার অস্থাবর সম্পত্তি আপনার কাছে থাকার কথা ছিল, আপনার কাছে নাই, আছে অন্য কারো কাছে। যার কাছে আছে সে হলো দখলদার, সে কিন্তু প্রকৃত মালিক না। তাহলে দখলদারের বিরুদ্ধে আপনি মামলা করে সেই অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন এই 11 ধারা অনুযায়ী 4টা গ্রাউন্ডে। তারপরে আছে যখন দাবিত বস্তু দখল দাবিদারের নিকট থেকে জোর করে অন্যায় করে হস্তান্তর করে, সেক্ষেত্রে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি করবেন, সুনির্দিষ্ট কার্য সমাধান দেবেন। এখানে অসংখ্য এমসিকিউ অনুশীলন দেওয়া আছে, তাহলে সবাই অবশ্যই এমসিকিউ অনুশীলনগুলো দেখবেন। 12 ধারা থেকে আপনাদের 12 ধারায় কি আছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আছে, কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে আদেশ প্রদান করে থাকেন? উত্তর কি হবে? 4টি ক্ষেত্রে আদালত চুক্তির চারটি। সুনির্দিষ্ট চারটি ক্ষেত্রে। আদেশ প্রদান করেছে। প্রশ্ন শুরু থেকেই যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করেন? 4টি ক্ষেত্রে। এমসিকিউ পরীক্ষায় প্রশ্নটা এভাবেও আসতে পারে যে 4টি ক্ষেত্রে আদালত চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করেন। কত ধারায় বলা আছে? উত্তর কি হবে? 12 ধারায় বলা আছে। 12 ধারা। 12 ধারা। এই 12 যে ধারা। 4টা ক্ষেত্র, এই 4টা ক্ষেত্রে আদালত যেমন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন, আরো কি আদালত কিছু দিতে পারেন বলেন তো? আদালত কিন্তু এই 4টা নিষেধাজ্ঞাও কি করতে পারেন, নিষেধাজ্ঞাও কিন্তু দিতে পারে। মঞ্জুর করতে পারেন। তাহলে আপনাদের ইংলিশে যদি প্রশ্ন আসে যে কেস দিন হয়েছে এনফোর্সেবল, অর্থাৎ কত ধারায় বলা আছে? 12 ধারায় বলা আছে। কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। কি কি? ট্রাস্ট সম্পর্কিত যদি কোনো চুক্তি হয়, জিম্মা চুক্তি হয়, তাহলে যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিক একটি কিসের অন্তর্ভুক্ত? ট্রাস্টের অন্তর্ভুক্ত, জিম্মার অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে আদালত কি করবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন। দ্বিতীয়ত বলা আছে যে ক্ষেত্রে সমিতি সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি হবে তার নির্ণয়ের মানদণ্ডের কোনো কি থাকে না, নির্ণয়ের মানদণ্ডের কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, যে ক্ষেত্রে সমিতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে কিছু হবে, নির্ণয়ের মানদণ্ডের কোনো অস্তিত্ব নাই, সেই ক্ষেত্রে আদালত কি করবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। আমরা যতগুলো জিম্মা চুক্তি আছে, ট্রাস্ট সম্পর্কিত যত চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে ক্ষতি সাধন হবে তার নির্ণয়ের কোনো মানদণ্ডের অস্তিত্ব নাই, ধরেন মৃত চিত্রকর চিত্র, এগুলো বিক্রয়ের চুক্তি। সেক্ষেত্রে আপনার ক্ষতি নির্ণয়ের কি নাই, মানদণ্ড নাই। বা দেহ মূর্তি ক্রয় বিক্রয়ের চুক্তি করবেন, এক্ষেত্রে কি নাই, আপনার মানদণ্ডের অস্তিত্ব নাই। সেক্ষেত্রে আদালত অবশ্যই কি করবেন, চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। তৃতীয়ত বলা আছে যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা কি করা যাবে না, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে না। তাহলে যেখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হবে না, সেখানে আদালত কি করবেন, সেখানে আদালত হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। চতুর্থত বলা আছে যে ক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না। তাহলে যেখানে
আর কি ক্ষতিপূরণ পাওয়া যাবে না সেখানে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবে। কেউ একজন আনমিউট আছেন? মিজানুর রহমান ভাই আনমিউট আছেন, মিউট করে দিবেন দয়া করে। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষার প্রথম কোশ্চেন, কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? 6টি ক্ষেত্রে। কত ধারায় বলা আছে? 12 ধারায় বলা আছে। সাধারণত একটা বিষয় হলো কি যে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কিসের আদেশ দিবেন? অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত হচ্ছে ক্ষতিপূরণ দিবেন। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি দিবেন? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত দিবেন হচ্ছে কি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি দিবেন? ক্ষতিপূরণ দিবেন। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত দিবেন হচ্ছে ক্ষতিপূরণ। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত কি দিবেন? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দিবেন নির্দিষ্ট আদালত কার্য সম্পাদনের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। দেখেন এখানে উদাহরণ আছে, দেখেন যে কয়েকজন মৃত চিত্রকারের চিত্র এবং কারুকার্যিত খচিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র বিক্রয় করতে সম্মত হয় এবং ক তা ক্রয় করতে সম্মত হয়। ক খকে এই চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনে কি করতে পারে? সুনির্দিষ্ট কাজ সম্পাদনে বাধ্য করতে পারে। কারণ এখানে যে আপনার চুক্তি হয়েছে মৃত চিত্রকারের চিত্র, এখানে ক্ষতিপূরণের কি নাই, ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড নাই। এই কারণে আদালত কি করবেন? সুনির্দিষ্ট কাজ সম্পাদনের আদেশ দিবেন। তারপরে দেখেন যে ক খ এর নিকট একটি বাড়ি 1000 টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়। তাহলে বাড়ি কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি স্যার, স্থাবর। স্থাবর স্থাবর সম্পত্তি স্যার। সম্পত্তি। তাহলে স্থাবর সম্পত্তি আদালত কি দিবেন? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য কার্য সম্পাদন। 13 ধারায় চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল কিন্তু চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় কি হয়েছে? অংশগত বিলুপ্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? যে চুক্তির বিষয়বস্তু অংশগতভাবে বিলুপ্ত হয়েছে, চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল কিন্তু চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় কি হয়েছে? অংশগত বিলুপ্ত হয়ে গেছে। ধরেন আপনার আহ আহ কপিল, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, পদ্মা নদীর মাঝি আপনারা পড়েছেন খুব সম্ভবত ক্লাস 11-এ। তো ওই পদ্মা নদীর মাঝিতে কপিলের যে বাড়িটা আছে পদ্মার পাড়ে, সেই বাড়িটা আপনি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ। কিন্তু পরের দিন ঘূর্ণিঝড় আসলো, ঘূর্ণিঝড়ে বাড়িটা বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু বাড়ি বিধ্বস্ত হয়েছে ভেরি গুড, কিন্তু জমি তো রয়ে গেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে না? চুক্তি মোতাবেক কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না। অর্থাৎ চুক্তি সম্পাদনের সময় কপিলের বাড়ির অস্তিত্ব ছিল, কিন্তু কপিল না তার নাম, কপিল আর কি জানি ছিল, কপিলা স্যার। কপিলা, কপিলা। আর মাঝে নায়িকা মাঝির নাম জানি কি? কুবের মাঝি, কুবের মাঝি। কুবির মাছি। হ্যাঁ, কুবের মাঝি। কুবের সম্ভবত স্যার, কুবের কুবের মাঝি। হ্যাঁ কুবের আর কপিলা, ঠিক আছে এটা। হ্যাঁ, কুবের আর কপিলা। এখন চুক্তি সম্পাদন করার সময় কি ছিল? অস্তিত্ব ছিল, কিন্তু চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় কি হয়ে গেছে? কার্য সম্পাদনের সময় বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই 13 ধারায় বলা আছে চুক্তি মোতাবেক কার্য সম্পাদন কি নয়, পুরোপুরি অসম্ভব নয়। বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, ভেরি গুড, জমি তো আছে, তাহলে সেই ক্ষেত্রে জমির ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। দেখেন উদাহরণে বলা আছে যে ক খয়ের নিকট একটি বাড়ি 1 লক্ষ টাকায় বিক্রয় করতে এবং চুক্তিবদ্ধ হলো, কিন্তু চুক্তি সম্পন্ন হওয়ার পরের দিন ঘূর্ণিঝড়ে বাড়িটা কি হয়ে গেল? ঘূর্ণিঝড়ে বাড়িটা বিধ্বস্ত হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হবে না? এক্ষেত্রে ক্রয় মূল্য প্রদানের মাধ্যমে খকে চুক্তি তার অংশের কাজ সম্পাদনে বাধ্য করা যেতে পারে। তাহলে বাড়ি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তি সম্পন্ন বাড়িটি ঘূর্ণিঝড়ে কি হয়ে গেল? ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে, কিন্তু জমি রয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে জমির ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কাজ সম্পাদনে বাধ্য করতে পারেন। দ্বিতীয় উদাহরণে বলা আছে যে 1 লক্ষ টাকায় বাড়ি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়, চুক্তি সম্পন্ন করার পরের দিন ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায়। তাহলে টাকা পয়সা তো লেনদেন হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ক্ষয়ের প্রতিনিধিকে কি করা যাবে? প্রতিনিধিকে কিন্তু চুক্তির কার্য সম্পাদনে অর্থ পরিশোধে কিন্তু বাধ্য করা যায়। 14 এবং 15 ধারা থেকে আপনাদের লিখিত পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষায় যদি আসে তাহলে শিরোনাম হবে 14 এবং 15। 14 ধারায় বলা আছে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ থেকে, ধরেন মিজানুর রহমান ভাই, মিজানুর বাসা কোথায়? হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম মিজানুর স্যার। রহমান। স্যার কুড়িগ্রাম। এখন মিজানুর রহমান ভাই কুড়িগ্রাম বারের অ্যাডভোকেট, সিভিল লয়ার, অনেক টাকা। এখন মিজান ভাই আপনার হচ্ছে কার কাছ থেকে? হ্যাঁ, রহিমের কাছ থেকে আপনার হচ্ছে 100 বিঘা জমি। কত বিঘা?
100 বিঘা জমি ক্রয় করার জন্য কি হইলেন, ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। তাহলে মিজানুর রহমান ভাই রহিমের কাছ থেকে 100 বিঘা জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর পরবর্তীতে দেখা যাচ্ছে রহিম সাহেব মিজান ভাইকে 98 বিঘা কি করতে পারতেছে, সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করে দিতে পারতেছে। আর বাকি যে 2 বিঘা আছে সেই 2 বিঘা কার্য সম্পাদন করে দিতে পারতেছে। কেন বাকি 2 বিঘা কার্য সম্পাদন করে দিতে পারতেছে না? কারণ হলো বাকি 2 বিঘা হলো অন্য আরেকজন ব্যক্তি। তাহলে অন্য ব্যক্তির সম্পত্তিতে দিতে পারবে না। তাহলে এই 14 ধারায় বলা আছে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেখানে অসম্পাদিত অংশটা ছোট। তাহলে 100 বিঘা জমি ক্রয় বিক্রয় চুক্তিবদ্ধ হলো, সেখানে 98 বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, আর 2 বিঘা করা যায় না। তাহলে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেখানে কি সম্পাদিত অংশটা বড়, সম্পাদিত অংশ 98 বিঘা, অসম্পাদিত অংশ ছোট হলো 2 বিঘা। এই ক্ষেত্রে আদালত কি করতে পারেন, অসম্পাদিত অংশের জন্য 14 ধারায় ক্ষতিপূরণ, আর সম্পাদিত অংশের জন্য কি দিবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। এটাই বলা আছে 14 ধারায়, যে একটা চুক্তি হয়েছে সেই চুক্তির সম্পাদিত অংশ যদি বড় হয় আর অসম্পাদিত অংশ যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আদালত কি করবেন, সেই ক্ষেত্রে আদালত হচ্ছে সম্পাদিত অংশের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর অসম্পাদিত অংশের জন্য আদালত কি করবেন, ক্ষতিপূরণ নির্দেশ দিবেন। যেমন এই যে দেখেন 100 বিঘা জমি ক খ এর নিকট বিক্রি করার চুক্তিবদ্ধ হলো, পরে দেখা যাচ্ছে 98 বিঘা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, আর বাকি 2 বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না, কারণ বাকি 2 বিঘা কার, অপরিচিত একজন ব্যক্তি। তাহলে এই ক্ষেত্রে বাকি 2 বিঘা যেহেতু করা যাচ্ছে না, বাকি 2 বিঘার জন্য আদালত কি করবেন, ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন, আর 98 বিঘার জন্য আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন। তারপর এখানে 2 লক্ষ টাকায় একটি বাড়ি এবং জমি ক্রয় করতে দুই পক্ষ চুক্তিবদ্ধ হয়। আসবাবপত্রের অংশবিশেষ মূল্য নির্ধারণ করে নেওয়া হয়। আসবাবপত্র মূল্যায়নের ব্যাপারে পক্ষগণ একমত হতে অসমর্থ হওয়া সত্ত্বেও, তাহলে আপনার সম্পাদিত অংশ অবশ্যই বড়, বাড়ি এবং জমি, এই দুইটার ক্ষেত্রে ওকে ফাইন, কিন্তু ওই বাড়িতে কিছু আসবাবপত্র আছে, ফার্নিচার আছে। এখন ফার্নিচারের বিষয়ে দুই পক্ষ একমত হতে পারতেছে না, তাহলে সে বাড়ি এবং হচ্ছে একটা মিনিট, হ্যাঁ বাসায় আছি তো, মানে মসজিদের মাইক একটু অ্যানাউন্স হচ্ছে, সবাই যুক্ত থাকবেন। আপনারা আশা করি 14 ধারা বুঝেছেন। তাহলে 14 ধারায় বলা আছে যেখানে অসম্পাদিত অংশটা ছোট, সম্পাদিত অংশ বড়, সম্পাদিত অংশের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর অসম্পাদিত অংশের জন্য আদালত কি দিবেন, আদালত দিবেন হচ্ছে ক্ষতিপূরণ। 15 ধারায় বলা আছে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যেখানে অংশবিশেষ অসম্পাদিত অংশটা বড়। তাহলে অসম্পাদিত অংশটা যদি বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ধরেন 100 বিঘা জমি মিজান ভাই রহিম সাহেবের সাথে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়ে যায়। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর সে 100 বিঘা জমির মধ্যে আপনার হচ্ছে কি করা যায়, 98 বিঘা জমি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, সেটা হলো আপনার 14 ধারায় ফেলেছে। এখন সে 100 বিঘা জমির মধ্যে আপনার হচ্ছে কি করা যায়, আপনার 50 বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, বা 40 বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, বাকি 60 বিঘাই করা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলেন তো আপনারা, তখন কিন্তু 15 ধারায় চলে যাবে। হ্যাঁ, তখন 15 ধারায় চলে গেলে কি হবে, যে এখানে অংশবিশেষ অসম্পাদিত অংশটা বড় হয়ে যাবে আর সম্পাদিত অংশটা ছোট হয়ে যাবে। এই 15 ধারায় বলতেছে তখন আদালত কিন্তু কি করবেন না, তখন আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তবে করবেন, কখন করবেন, যখন আপনি সেটার জন্য কি করবেন, আপনি সেটার জন্য দাবি পরিত্যাগ করবেন, অর্থাৎ যে 50 বিঘা করা যাচ্ছে বাকি 50 বিঘা করা যাচ্ছে না,
এখন মিজানুর রহমান ভাই তো রহিম সাহেবের কাছ থেকে 100 বিঘা জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু 100 বিঘার মধ্যে করা যাচ্ছে কত বিঘা? শুধুমাত্র 50 বিঘা বা 40 বিঘা, আর বাকিটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না। তাহলে এরকম পরিস্থিতিতে আহ যদি মিজান ভাই বলেন যে না ঠিক আছে মাননীয় আদালত, আমার হচ্ছে যতটুকু করা যায় ততটুকু করতে পারলেই হইলো, আর বাকি যেটা আছে সেটার আমি কি করলাম, আমি দাবি পরিত্যাগ করলাম, আমার মানে প্রয়োজন নেই। হ্যাঁ, আমি ক্ষতিপূরণ পাওয়ার আশাও ত্যাগ করলাম। অর্থাৎ বাদী যদি কি করে দেখেন না, এখানে কোনো ধারায় বলা আছে যে অবশিষ্ট কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্য ত্রুটির জন্য ক্ষতিপূরণ পাওয়ার আশাও ত্যাগ করে, তাহলে দাবিও পরিত্যাগ করেছেন, ক্ষতিপূরণ পাওয়ার আশাও ত্যাগ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? সেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দেন। নির্দেশ দিতে পারেন। তাহলে দেখেন উদাহরণে বলা আছে, কথা বানিয়ে বলিনি, যে ক ক্ষয়ের নিকট 100 বিঘা জমি ক্রয় বিক্রয় চুক্তিবদ্ধ হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে 50 বিঘা করা যাচ্ছে, আর 50 বিঘা করা যাচ্ছে না। কেন 50 বিঘা করা যাচ্ছে না? কারণ 50 বিঘা হলো কি অপরিচিত অন্য আরেকজন ব্যক্তি। তাহলে এই ক্ষেত্রে মিজান ভাই যদি কি করেন, দাবি পরিত্যাগ করেন যে লাগবে না আমার, যতটুকু করা যায় ততটুকুই দেন, ওইটার জন্য আমি কি করি, আমি ক্ষতিপূরণ যে পাওয়ার আশা সেটা আমি হচ্ছে ত্যাগ চাই না, আমি ক্ষতিপূরণও লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে যতটুকু কার্য সম্পাদন করা যায় ততটুকু আদালত কি করতে পারেন, কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারেন। আচ্ছা, আপনাদের কি নির্দেশ শুনতে দিতে পারেন, সমস্যা জি। হচ্ছে? আমাদের মসজিদে হচ্ছে যে মনে হয় কিছু হচ্ছে, ওয়াজ তবে মাহফিল ওয়াজ মাহফিল মানে ক্লাস শুনতে কি শোনা কষ্ট যাচ্ছে, হচ্ছে? স্যার শোনা স্যার যাচ্ছে কোনো স্যার, সমস্যা হচ্ছে না তেমন স্যার। শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই। এটা আচ্ছা, তো যদি এটা তো সমস্যা না হয় কোরআনের আওয়াজ, তো তাহলে ভালো লাগে, সমস্যা ওই বাচ্চারা আর কি কোরআন তেলাওয়াত সমস্যা নেই স্যার, সমস্যা নাই স্যার। টা মনে হয় ওই যে বুঝেন না দেশের এই অবস্থার কারণে হয়তো বুঝতে পারে। আচ্ছা, 16 ধারায় বলা আছে, জি জি, মসজিদে তাদের কাজ তারা করুক, আমাদের কাজ আমরা করি। সেটাই সেটাই সেটাই, তারা দোয়া করলেই আমরা ভালো থাকতে পারি। তারা হুম, দোয়া বারণ করলে আমরা ভালো থাকবো। হুম। 16 ধারায় বলা আছে চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তখন একটা চুক্তিতে দুইটা পার্ট থাকে। সাকিব খান আপনার হচ্ছে বাংলা সিনেমায় কি করলো, আপনার চৌধুরী সাহেবের বাড়ি এবং হচ্ছে কি বাড়ি এবং গাড়ি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলো। একটা চুক্তিতে দুইটা অংশ, একটা থেকে অন্যটা কি, একটা থেকে অন্যটা স্বতন্ত্র এবং স্বাধীন, একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই। তাহলে পরবর্তীতে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের পর দেখা গেল বাড়ির কাগজপত্র জমির কাগজপত্র সব ওকে আছে, কিন্তু চৌধুরী সাহেবের যে পাজারো গাড়িটা আছে সেটা ধরেন 10 বছর ধরে ডেট ফেল, মানে ট্যাক্স ফেল, ফিটনেস ফেল। তাহলে 10 বছরের যদি ট্যাক্স দিতে হয় সেই পাজারো গাড়ি কি করা যাবে, আরেকটা কিন্তু কিনা যাবে। তাহলে একটা চুক্তিতে দুইটা অংশ, একটা থেকে অন্যটা কি স্বতন্ত্র এবং স্বাধীন। তাহলে এই ক্ষেত্রে আলাদা আলাদা। হ্যাঁ, এক্ষেত্রে আদালত কি করবে? এক্ষেত্রে আদালত হচ্ছে যেটা কার্য সম্পাদন করা যায় বাড়ি এবং হচ্ছে কি করা যাচ্ছে, বাড়িও করা যাচ্ছে জমিও করা যাচ্ছে, সেটার ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আর যেটা করা যাচ্ছে না সেটার ক্ষেত্রে আদালত কি করবেন না, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। একেবারেই ট্রু সেন্সে 17 ধারায় বলা আছে, আমরা 14, 15 এবং 16 এই তিনটা ধারায় কি করেছি, আংশিক কার্য সম্পাদন করেছি, তাই না? তাহলে এই জি, আংশিক কার্য সম্পাদনের ক্ষেত্রে হ্যাঁ, যখনই আপনি আংশিক কার্য সম্পাদন চাবেন তখন হচ্ছে আপনার 14, 15 এবং 16 ধারায় কি চাইতে হবে, 14, 15 এবং 16 ধারায় আংশিক কার্য সম্পাদন চাইতে হবে। 14, 15, 16 ধারার ক্ষেত্রে ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত কিন্তু কি করবেন না, আংশিক কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবেন না। তাহলে আংশিক কার্য সম্পাদনের ক্ষেত্রে 14, 15 এবং 16 ধারায় চাইতে হবে আপনাদের কি, আপনাদের আংশিক কার্য সম্পাদন চাইতে হবে 14, 15 এবং 16 ধারা। 18 ধারায় হলো ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। তাহলে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার হলো 4টি। আপনাদের এমসিকিউ লিখে আসে আহ দুইটা পয়েন্ট এখানে, হ্যাঁ অনেক পড়া আছে, সেগুলো রিটেনের পাবো, সেগুলো আমরা পড়বো না, যেহেতু রিটেনে আমাদের একই প্রয়োজন নেই। আমরা হচ্ছে মাথায় রাখবো 18 ধারা থেকে যদি এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয়, প্রথম যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো ফার্স্ট কোশ্চেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? তার কি হবে, ক্রেতার অধিকার হলো 4টি। ত্রুটিপূর্ণ 4টি। সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার 4টি, কত ধারায় বলা আছে? 18 ধারায় বলা আছে। 18 দ্বারা। ভিতরের যে বিষয়গুলো এগুলো আমাদের নট ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষা। 19 ধারায় বলা আছে নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের কথা। তাহলে আপনি যখন চুক্তির সুনির্দিষ্ট, একেবারে ট্রু সেন্স মাথায় নিয়ে বলবেন, শেষ করে দেবো আর কোনো কষ্ট দিব না। আপনি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করবেন,
হ্যাঁ, তাহলে চুক্তির সুনির্দিষ্ট কাঠামোর মামলা কত ধারায় করা হয়? 19 ধারায়। 12 ধারায় করা হয়। চুক্তির সুনির্দিষ্ট 12 কাঠামো 12 ধারা ধারা। স্যার, 12 ধারা। 12 ধারায় করা হয়। তাহলে 12 ধারায় আপনি আচ্ছা যখন আচ্ছা 12 চুক্তির ধারা। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করবেন, সেটার সাথে অতিরিক্ত হিসাবে কি চাইতে পারবেন? সেটার সাথে অতিরিক্ত হিসাবে আপনি 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে ক্ষতিপূরণ। পারবেন। ক্ষতিপূরণ। হয় আমাকে চুক্তির সুনির্দিষ্ট কার্য হ্যাঁ, সম্পাদন দেন, না হলে আমাকে কি করেন? না হলে আমাকে ক্ষতিপূরণ দেন। এখন আপনি যদি 12 ধারার সাথে এই 19 ধারায় করলে কি চাইতে পারবেন? ক্ষতিপূরণ চাইতে পারবেন। আপনি যত ক্ষতিপূরণের মামলা করবেন, সে কোন ধারায় মামলা করবেন ক্ষতিপূরণের মামলা? এই 19 ধারায় 19 ক্ষতিপূরণের ধারায়। মামলা করবেন। এখন আপনি 12 ধারার সাথে যদি অতিরিক্ত হিসেবে 19 ধারায় ক্ষতিপূরণ না চান, এখন 12 ধারার মামলা করে হেরে যান, পরবর্তীতে কি আলাদা করে আবার 19 ধারায় ক্ষতিপূরণ মামলা করা যাবে? জি না। না তখন স্যার, কিন্তু যাবে না। আর আলাদা করে 19 ধারায় কি করা যাবে না? ক্ষতিপূরণের মামলা করা যাবে না। সেটা বলা আছে যাবে না। কোথায় বলুন তো? সেটা বলা আছে হচ্ছে কত ধারায়? 29 ধারায় বলা আছে। কত ধারায় বলা আছে? সেটা বলা আছে হচ্ছে 29 29 ধারায়। ধারায়। তাহলে স্যার আপনি একটা যখন 29 12 ধারায়। ধারার মামলা করবেন, 12 র সাথে আপনি কি চাবেন? 12 র সাথে আপনি 19 ধারায় ক্ষতিপূরণ চাবেন। তো 12 র সাথে আপনি যদি 19 ধারার ক্ষতিপূরণ না চান, পরবর্তীতে 12 ধারার মামলা হেরে গেলে আর আলাদা করে আর আপনি 19 ধারায় ক্ষতিপূরণ মামলা করতে পারবেন না। সেটা বলা আছে হচ্ছে 29। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছিলেন। আসলে একটা ক্রিটিক্যাল ডেতে তারা খুব সিরিয়াসলি ক্লাসে যুক্ত হয়েছিলেন এবং আপনাদের